বন্ধুরা, গল্পের শুরুতে আপনাদের সবারই কাছে একটাই অনুরোধ, আপনারা যারা অব্যক্ত অডিও স্টোরিজের গল্প শুনছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে আমাদের গল্প, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর ইউটিউবের বেল নোটিফিকেশনটি অবশ্যই কিন্তু প্রেস করবেন, তাহলে আমাদের নতুন নতুন গল্পের আপডেট সবার প্রথমে পৌঁছে যাবে আপনার কাছে। সৃষ্টির সময় থেকে পৃথিবীর সকল প্রাণীকে একটাই শব্দ ধাওয়া করে আসছে, ষড়রিপু। তার মধ্যে অন্যতম দুই হলো লোভ এবং মোহ। এই লোভকে পরাজিত করতে পারেনি স্বয়ং দেবতাগণ, বুঝলে? মানুষ তো তাদের কাছে নস্যি। লোভ যতদিন পৃথিবীতে আছে, মানুষের অস্তিত্ব ততদিন তার দিকে ঝুঁকে ক্রমহ্রাসমান হতে থাকবে। আর মোহ যতদিন থাকবে, মানুষ হবে দৃষ্টি সম্পন্ন অন্ধ। কি বুঝলে? আর এই দুই হলো ষড়রিপুর সবচেয়ে প্রাচীন এবং ভয়ঙ্কর রিপু, যা আজও মানুষের মধ্যে বিরাজ করছে, যা বের করে আনে মানুষের ভেতরের সেই নিকৃষ্টতম সংস্করণকে। লোভকে কি কোনোভাবে হারানো যায় না? নিশ্চয়ই, লোভকে নিশ্চয়ই হারানো যায়, কিন্তু বিনিময়ে যে কিছু দিতে হয়। হ্যাঁ, তোমাকেও তার বিনিময়ে কিছু দিতে হবে। কি দিতে হয়? যখন তুমি যাবে তখন দেখতেই পাবে। কোথায় যাব? কোথায়? কোথায় আবার? তেন্ত্রাল। নমস্কার শ্রোতা বন্ধুরা, অব্যক্ত অডিও স্টোরিজে আমি রমাকান্ত আবারও ফিরে এসেছি আরও একটি গল্প নিয়ে। বন্ধুরা, আমাদের চারপাশে, বিশেষ করে গ্রাম বাংলার দিকে, বহু সময় ধরে আমরা বিভিন্ন প্রাচীন লোককথা শুনে থাকি। আর এই ধরনের লোককথাগুলি বেশিরভাগই হয় কোনো দেবতা কেন্দ্রিক, না হয় কোনো প্রাচীন অভিশাপ বা কোনো রহস্য কেন্দ্রিক। অনেক সময় আবার কিছু গুপ্তধন বা প্রাচীন কোনো পুঁথি, এই ধরনের ঘটনা আমরা শুনে থাকি। কিন্তু এই সমস্ত রহস্যের পেছনে আদৌ কি কোনো সত্যতা রয়েছে, তা আমরা অনেকেই জানি না। তবে যেটা জানি সেটা হলো, যাহা রটে তাহার কিছু না কিছু অবশ্যই ঘটে। আমরা অনেকেই প্রাচীন দেবতার গুপ্তধন এবং তথাকথিত অভিশাপ এই সম্বন্ধে অনেক গল্পই শুনেছি, কিন্তু আমাদের পুরাণে দেবরাজ ইন্দ্র তথা সহস্রাক্ষকে নিয়ে অনেক কাহিনী রয়েছে। আজকে আমরা আনতে চলেছি লেখক অর্ণব ঘোষের কলমে এরকমই একটি দেবতার অভিশাপ এবং প্রাচীন গুপ্তধন কেন্দ্রিক গল্প, তেন্ত্রাল অভিযান। আজকের গল্পের নাট্য রূপান্তরে রয়েছে মৈনাক। গল্পের সূত্রধার এবং নির্দেশনায় আমি রমাকান্ত। আজকের গল্পের গল্প পাঠে রয়েছে
সৌরভ এবং গল্পের প্রধান চরিত্রে রূপঙ্কর এবং আমি রমাকান্ত। তাহলে আর বেশি দেরি করছি না, চলুন সবাই মিলে রহস্যের খোঁজে যাওয়া যাক তেন্ত্রালে, যেখানে রয়েছে দেবতার অভিশাপ এবং সহস্রাক্ষের গুপ্তধন। বর্তমান বীরভূম জেলার এক প্রত্যন্ত গ্রামে থাকেন এক সনাতন হিন্দু ব্রাহ্মণ পরিবার। বাড়িতে থাকেন এক বৃদ্ধা মাতা এবং তার সন্তান। সন্তানের নাম বশিষ্ঠ, মাতা কৃপালিনী দেবী। বশিষ্ঠর যখন 10 বছর বয়স, তখন তার পিতা একদিন খুব ভোরে বাড়ি ছেড়ে বের হন। অন্যান্য দিনের মতো এই দিন সকাল সকাল স্নান করে তিনি কাজে রওনা দেন। যদিও তিনি কি কাজ করতেন সেটা আর কেউ জানত না, শুধু ওনার স্ত্রী ব্যতীত। সেদিন সেই যে রওনা হলেন আর ফিরলেন না। পাড়ার সকলে বলা বলি করে যে ওনার যে পরিমাণে অর্থের প্রতি লোভ এবং নারী দেহের প্রতি আসক্তি ছিল, তাতে নিজের স্ত্রী পুত্র ফেলে রেখে অর্থের বিনিময়ে কোথাও বিকৃত হয়ে যাওয়াটা তার পক্ষে অসম্ভব কিছুই না। কিন্তু একমাত্র কৃপালিনী দেবী শুরুতেই বুঝেছিলেন যে তার স্বামী আর ফিরবেন না। তবে প্রতিবেশী যা বলছে সেটা 100 ভাগ সত্যি। মেয়ে মানুষের প্রতি মোহ তার স্বামীর বরাবরই, আর টাকার জন্য সে যে কত নিচে নামতে পারে তা তার দেখা আছে। আর এই দুই ধীরে ধীরে তাকে শেষের দিকে নিয়ে যাচ্ছিল। এই কাজে নামার আগে বারবার তার স্ত্রী তাকে বলেছিলেন, দয়া করে এত লোভ করবেন না, এত লোভ ভালো নয়, সর্বনাশ হয়ে যাবে, আমাদের এত অর্থের প্রয়োজন নেই। কিন্তু ওনার স্বামী এইসব বারণ শোনেননি। তাকে সরিয়ে সোজা কাজে বেরিয়েছিলেন। তিনি না ফেরায় কৃপালিনী দেবী একটুও কাঁদেননি। যতই তার স্বামী হোক, যে মানুষটা দুশ্চরিত্র আর লোভী, তার যা স্ত্রী পুত্র সংসারের দিকে বিন্দুমাত্র খেয়াল নেই, তার জন্য চোখের জল ফেলা শোভা পায় না। এদিকে পূর্বপুরুষদের সঞ্চিত করে রাখা পাণ্ডুলিপি এবং পুঁথি পড়ে ব্রাহ্মণ বালক বশিষ্ঠ যথেষ্ট শিক্ষিত এবং বিনয়ী হয়ে উঠেছিল। সেদিন সকাল থেকে প্রচুর ঝড় বৃষ্টি চলছিল এবং সেই দিনই বশিষ্ঠর পিতা নিখোঁজ হয়ে যান। সেই রাতে তার মাতা তাকে নিয়ে চলে আসার উপক্রম করেন কলকাতা শহরে। সেই ঝড় বৃষ্টির রাতেই কোনো রকমে সকলের অজান্তে জমিয়ে রাখা অর্থ নিয়ে একটা গরুর গাড়িতে চড়ে দুজন পাড়ি দিচ্ছিলেন কলকাতা শহরের উদ্দেশ্যে। বেরোনোর আগে তিনি একটা লাল চামড়ায় বাঁধানো পুঁথি আর একটা থলি সেই বাড়ির ভেতরেই রেখে আসেন। গাড়িতে দুলতে দুলতে তার মাতা তাকে বললেন, তুই কথা দে আমায়, কোনো দিনও আর এখানে আসবি না। মা, বাবা কোথায় হারিয়ে গেলেন? চুপ, আমি ওসব জানি না। আপনি বাড়ির ভিতর ওটা কিসের পুঁথি আর থলি রেখে আসলেন? তেন্ত্রালের জিনিস ওটা। কি ছিল ওতে? সব কিছু জানা তোমার জন্য আবশ্যিক নয়। যা ঈশ্বরের হেফাজতে আছে তার ওপর সাধারণ মানুষের দাবি করতে নেই। তুই আমাকে কথা দে, আর কখনো এখানে আসবি না, কখনো না। বশিষ্ঠ আর কিছুই বলল না, সে কথাও দিল না, কারণ সে জানত সে আবার ফিরবে। এই রহস্য সে দূর করবেই। দূর থেকে সে বৃষ্টির মধ্যে তাদের প্রায় ঝরে যাওয়া কুড়ে ঘরটা দেখতে লাগলো। লণ্ঠনের আলো টিমটিম করে জ্বলতে থাকলো গরুর গাড়ির দেওয়ালে। সেই আলোয় শেষবারের মতো বশিষ্ঠ দেখল তাদের বীরভূমের শেষ অস্তিত্ব। ভারত স্বাধীন হয়ে গেছে 1947 সালে। এখন প্রায় 1980-র মুখে পদার্পণ করছে। মধ্য কলকাতায় তখনও কিছু ব্রিটিশদের তৈরি বড় বড় ওয়ার্কশপ ছিল। রয় ব্রাদার্সের তৈরি ওয়ার্কশপে এখন কাজ করে এক মধ্যবিত্ত পরিবারের একজন ব্যবসায়ী। ঘুম থেকে উঠতে সেদিন একটু দেরি হয়ে গেছিল বেদশ্রুতিবাবুর। শকুন্তলা স্নান সেরে রঙিন আয়নায় চুল আঁচড়াতে আঁচড়াতে এক ধাঁতানি দিয়ে বলল,
কি ব্যাপার, কি দোকানে যাবে না নাকি? ঘুম ভাঙা চোখে পাশের টেবিল ঘড়িতে সময় দেখল, সবে 8টা বাজে। সে আড়মোড়া ভাঙতে ভাঙতে বলল, সবে তো 8টা, এখনই কি দোকানে যাব? ঝাড় দেবো নাকি? তুমি তো যখন খুশি তখন দোকানে যাও। আমার তো আর তোমার মতো নয় যে যখন খুশি গেলাম, যখন খুশি চলে এলাম। আমার উপর একটা গোটা কোম্পানির দায়িত্ব আছে। তোমার মতো শুয়ে বসে থাকলে চলবে না আমার। ওঠো, তাড়াতাড়ি উঠে খাবারটা গিলে আমাকে উদ্ধার করুন। বেদশ্রুতি কোনো মতে খাট থেকে নেমে মুখ চোখ ধুয়ে সকালের খাবার টেবিলে চলে গেল। সেই একই খাবার, পাউরুটি আর মাখন, রোজ রোজ একই খাবার। ভাল লাগে না চাই। দেশ স্বাধীন হলো আজ প্রায় 30 বছর হয়ে গেল, কিন্তু তার জীবন এখনও পরাধীন। প্রথমে ছোটবেলায় বাবার শাসন, আর এখন বউয়ের। বড়লোক বাড়ির বউ, এর জ্বালায় জ্বলে পুড়ে মরতে হচ্ছে তাকে। শ্বশুরের পরবর্তী মালকিন হিসেবে একটা বিদেশি কোম্পানির সাথে ভারতীয় চামড়ার জিনিসের এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানির চেয়ারম্যান হয়েছেন তার স্ত্রী শকুন্তলা দেবী। আদুরে মেয়ে, তার ওপর এইসব বিষয়ে ভালো মতো পড়াশোনা জানা। এত দেমাগ তার স্ত্রীর আগে ছিল না, একটু খিটখিটে বরাবরই ছিল। বিয়ের আগে একে অন্যকে ভালোবেসেছিল যে কি করে, এখন সেটাই ভাবে বেদশ্রুতি। মাঝে মাঝে মনে হয় রাতে ঘুমালে গলা টিপে মেরে ফেলে, এতই অসহ্য লাগে, কিন্তু ভয় পারে না। শেষে জেলে পৌঁছে মরতে হবে নাকি? স্নান সেরে দোকানে চলে আসে সে বেলা 10টা নাগাদ। দোকান বলতে রয় ব্রাদার্সের যে বড় ওয়ার্কশপ ভেঙে গেছিল সেটাকে একটা ছোট্ট কিউরিয়ার শপ মতো করে দাঁড় করিয়েছে। ব্রিটিশ ভারতের পরবর্তী সময়ে অ্যান্টিক জিনিসের দোকান আর পুরনো ঐতিহাসিক মূল্যের বিনিময়ে টাকা প্রদান করার দোকান। ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে সেটা। তার দোকানটা খুব একটা কিন্তু বড় নয়, ওই মাঝারি সাইজের। 100টা মতো অ্যান্টিক জিনিস আছে। শোকেসে কিছু প্রাচীন সভ্যতার মুদ্রা এবং তাদের ব্যবহৃত জিনিসপত্র। দোকানের কর্মচারী বলতে একমাত্র একটা ছেলে কেরানি, আর সে নিজে। দোকানে কোনো কালেই তাদের খুব একটা ভিড় হতো না। সকাল সকাল যাও গুটি কয়েক খদ্দের আসে, তাদের সামলাও, চা আড্ডা, দুপুরে খাওয়া আর ঘুম, এবং বিকেলে দোকান বন্ধ করে বাড়ি গিয়ে বাড়ির কাজ। এই হচ্ছে তার রোজকার জীবন। আজও তেমন বসে আছে এবং সেই ছেলেটা পুরনো রেডিওটা চালানোর চেষ্টা করছে। হঠাৎ কোথা থেকে লাঠি হাতে এক ভদ্রলোক ভিতরে প্রবেশ করলেন। বেদশ্রুতিবাবু কাগজ পড়ছিল। দরজা খোলার আওয়াজে চোখ তুলে তাকালো লোকটার দিকে। সে দেখল লোকটার পরনে একটা সাদা জামা, তার ওপর খয়েরি রঙের কোট, সাদা ধুতি, পায়ে কালো জুতো, নাকে এবং কানে লাল রঙের ঝুলন্ত দুল। বড় অদ্ভুত এই সাজ। বয়স আন্দাজ ওই 50 হবে। তিনি সোজা এগিয়ে আসেন তার দিকে এবং এদিক ওদিক তাকিয়ে নিচু কণ্ঠে বলেন, কেউ কি আছেন? বলছিলাম কি, দয়া করে একটু মালিককে ডেকে দেবেন। আমি মালিক, বলুন। আচ্ছা, বেশ বেশ, খুব ভালো। দাঁড়ান, আপনাকে একটা জিনিস দেখাই। এই যে। এরপর তিনি তার কোটের পকেট থেকে একটা চকচকে জিনিস বের করে জিজ্ঞেস করলেন, বলছিলাম কি, ইন্দ্রায়ণ মুদ্রার কিরকম দাম আছে একটু বলবেন? বেদশ্রুতিবাবু চমকে উঠল। এ আবার কেমন নাম? সে অবাক হয়ে বলল, এরকম মুদ্রার তো নাম শুনিনি মশাই, দেখাতে পারেন কিরকম? লোকটা আবার এদিক ওদিক একবার তাকিয়ে নিয়ে তার পকেট থেকে চকচকে একটা মুদ্রা বের করে আনলেন। বেদশ্রুতিবাবু মুদ্রাটা হাতে নিয়ে দেখল। সাদা চকচকে মুদ্রা, আর তার এক পিঠে একটা চোখ এবং অন্যদিকে একটা 3 মাথাওয়ালা হাতির চিহ্ন রয়েছে। মুদ্রাটা হাত দিয়ে কচলাতে কচলাতে বলল, এটা কি রূপো? একটু হেসে নিয়ে সেই ভদ্রলোক বললেন, না না, এটা রূপো না, এটা হলো গিয়ে
শ্বেত স্বর্ণ এবং রোডিয়ামের মিশ্রণ। দ্বিতীয়বার ধাক্কা খেল বেদশ্রুতি বাবু। লোকটা কি বলছে? শ্বেত স্বর্ণ আর রেডিয়াম, প্রায় তো 1000 খানেক টাকা হবে। সে ভাবল লোকটা ঠিক বলছে কিনা যাচাই করে জানা যাক। সে বলল, ঠিক আছে, আমার কাছে এটা রেখে যান, আমি পরশুদিন আপনাকে এর সঠিক মূল্য দেব। ভদ্রলোক তার লাঠি মাথায় ঠেকিয়ে নিয়ে বললেন, আচ্ছা, আশা করি আপনি এর যোগ্য দামই দেবেন। আমার কাছে এইরকম প্রায় অনেক মুদ্রাই রয়েছে, এক সময় সংগ্রহ করতাম কি না, এখন আর উপার্জনের অন্য রাস্তা নেই, তাই এগুলোকেই বিক্রি করতে হচ্ছে। ঠিক আছে, আপনি বরঞ্চ একটা রাখুন, দেখুন কিরকম কি দাম পড়ে আর কি। আসি তাহলে। কথাগুলো শুনে বেদশ্রুতি বাবু চমকে উঠল। লোকটার কাছে এমন আরও অনেক আছে, তাহলে তো এর পেছনে ইতিহাস জানতে হবে। সে বলে উঠল, আপনি আপনার ঠিকানা দিয়ে যান, আমি চলে যাব আপনার বাড়িতে, আপনাকে আর আসতে হবে না। ভদ্রলোক একগাল হাসি দিয়ে একটা কাগজে নিজের ঠিকানা লিখে দিয়ে চলে গেলেন। বেদশ্রুতি বাবু শুধু সেই দরজার দিকে তাকিয়ে তার দোকানের টেলিফোন থেকে একটা ফোন করে শুধু বলল, একটা মুদ্রা পাঠাচ্ছি, একটু পরীক্ষা করে জানাও তো মালটা আসল না নকল। হোয়াইট গোল্ড আর রোডিয়াম কালকের মধ্যেই চাই, আর্জেন্ট। ফোন রাখতেই বেদশ্রুতি বাবু কাগজের ওপর দেখলেন ভদ্রলোক নাম লিখে গেছেন বশিষ্ঠ চক্রবর্তী, নিবাস বাগবাজার ঘাট, পার্শ্ববর্তী মহল্লা। বাইরের দরজার দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল সে। এরকম অদ্ভুত কাস্টমার সে আগে কখনো পায়নি। প্রচুর বিদেশি মুদ্রা সে দেখেছে, কিন্তু এইটা একেবারে অন্য। নিজের এক কর্মচারীকে ডেকে সে তাকে সেই মুদ্রা একটা কাগজে ভালো করে জড়িয়ে বলল, এটা শ্যামলাল বাবুর দোকানে দিয়ে আয়। কথা মতো ছেলেটা চলে গেল। পরের দিন বেদশ্রুতি বাবু দোকানে এক খদ্দেরের সাথে কথা বলছিল। এমন সময় দোকানে ঢুকল জহুরি শ্যামলাল প্রামাণিক। সে ইশারায় বলল বেদশ্রুতি বাবু যেন এক্ষুনি সব কাজ ফেলে তার সাথে আলোচনায় বসে, কিছু জরুরি কথা বলার আছে। ইশারা বুঝতেই সে শ্যামলালকে নিয়ে নিজের অফিসে ঢুকে গেল। শ্যামলাল প্রামাণিক বসতেই মুখে একটা বেনারসি পান দিয়ে বলল, এই মুদ্রা আপনাকে কে দিয়েছে? দিয়েছেন এক ভদ্রলোক, বলল ওনার এক সময় শখের জিনিস ছিল মুদ্রা সংগ্রহ, তখনই এই মুদ্রা তিনি হাতে পান। মিথ্যে বলেছেন। মানে কোনো মন্দির থেকে চুরি করা নাকি? না, চুরি অন্তত এই জিনিস করা যাবে বলে তো মনে হয় না। এটা দেবরাজ ইন্দ্রের এক বিশেষ মুদ্রা। এই যে 3 মাথাওয়ালা হাতি, এটা ঐরাবত, ইন্দ্রের বাহন। চোখের কি অ্যাঙ্গেল সেটা বুঝতে পারছি না। হোয়াইট গোল্ড আর রেডিয়ামের মিক্সচার আছে, অনেক দাম হবে। তবে যেটা আশ্চর্যের সেটা হলো এই যে এই মুদ্রা কোথাও পাওয়া যায় না। কোনো মন্দিরে কি করে থাকবে? আমরা দেবরাজ ইন্দ্রের পুজো করি যে থাকবে। কথাটা শোনা মাত্রই বেদশ্রুতি বাবুর কপালে ভাঁজ পড়ল চিন্তায়। হঠাৎ সে জিজ্ঞেস করল, তাও কিরকম দাম হবে এই বাজারে? এই একটা মুদ্রার দাম হবে প্রায় লাখের কাছাকাছি। একেই এত দামি অলংকার, তার উপর দেবতার জিনিস। আমি বলি কি, আপনি একবার ভদ্রলোকের সাথে কথা বলুন, জিজ্ঞেস করুন উনি কোথা থেকে পেয়েছেন এই মুদ্রা। দেখুন না বলেন কি না। যদি বলেন কেউ দিয়েছে, তাহলে তাকে বলবেন যে এই মুদ্রা দেবরাজ ইন্দ্রের রাজসভার মুদ্রা, কোনো মন্দিরে পাওয়া যাবে না। আপনাকে কে দিল দেখুন, তারপরে কি উত্তর দেন উনি। বেদশ্রুতিবাবু কোনো উত্তর দিল না, শুধু ঘাড় নেড়ে বোঝালো সে যাবে। শ্যামলালবাবু চলে যেতেই সে আবার দোকানে ফিরে এলো। তবে আজ আর একটুও মন বসছে না তার এই কাজে। বারবার খালি ওই মুদ্রার দিকে মন চলে যাচ্ছে তার। যখনই মন বসে না,
একবার করে ওই কাগজের মোড়কের দিকে তাকিয়ে কি যেন ভাবছে সে। বিকেল হতেই আর সে অপেক্ষা করতে পারল না। সে দোকান তাড়াতাড়ি বন্ধ করে 50,000 টাকা নিয়ে সেই ভদ্রলোকের বাড়ি বাগবাজারের উদ্দেশ্যে রওনা দিল। ট্রামে করে বাগবাজার মোড়ে নামতেই বেদশ্রুতিবাবু খোঁজ করতে লাগলেন বশিষ্ঠ চক্রবর্তীর। বাড়িটা খুঁজে পেতে খুব একটা বেগ পেতে হলো না। দরজায় কড়া নাড়তেই দরজা খুললেন সেই ভদ্রলোক, মুখে এক গাল হাসি। তিনি বললেন, ওহো, আপনি আসুন আসুন, আপনার অপেক্ষাই করছিলাম। বেদশ্রুতিবাবু ভেতরে ঢুকলেন। দেখলেন বেশ গোছানো বাড়ি। ঘরের ভিতর কাঁচের জানলা লাগানো, রং বেরঙের দেওয়াল। ঘরের ভিতর অনেকগুলো বড় বড় মোমদানি রাখা। বৈঠকখানার ঘরে সুন্দর মাদুর পাতা। একটা পুরনো গ্রামাফোনে গান বাজছে। বশিষ্ঠ চক্রবর্তী একটা ছোট টুল এনে মাদুরের ওপর রাখলেন এবং তাকে বসতে বললেন। এরপর তিনি একটা লাল চামড়ায় বাঁধানো পুঁথি এনে টুলের ওপর রাখলেন। তারপর বললেন, আরে ধুর, যত বয়স বাড়ছে ভুলোর মনটা আর ঠিক করতে পারছি না। এই চশমাটা কোথায় খুলে রাখলাম আবার কে জানে। একটু দাঁড়ান, হ্যাঁ, একটু অপেক্ষা করুন আর কি। তিনি চশমা আনতে গেলে বেদশ্রুতিবাবু পুঁথি খুলে দেখতে থাকল। এরপর তিনি ফিরে এলে বেদশ্রুতিবাবু তার পকেট থেকে দুটো কাগজের মোড়ক বের করে ওনার সামনে রাখলেন। বশিষ্ঠবাবু জিজ্ঞেস করলেন, এবার বলুন। বলছিলাম কি, মানে এগুলোর কীরকম কি দাম পড়বে আর কি, যদি একটু বলেন তাহলে খুব ভালো হয়। বেদশ্রুতিবাবু একটু আমতা আমতা করে বলল, বলতে গেলে তো এই জিনিসের দাম অমূল্য, কিন্তু আমি তাও এই 50,000 টাকা এনেছি আপনার জন্য। বশিষ্ঠ চক্রবর্তী হেসে বললেন, বেশ বেশ, আমার ওতেই হবে। তাহলে বাকি মুদ্রাগুলো? তার আগে আমার একটা প্রশ্ন আছে। ইন্দ্রয়ন মুদ্রার হদিশ আপনি কোথায় পেলেন? দয়া করে বলবেন না যে আপনার সংগ্রহের। দেবরাজ ইন্দ্রের কোনো মন্দির তো দূর, কোনো অংশ পর্যন্ত এখন নেই। তাহলে আপনি? কে বলল আপনাকে? হ্যাঁ, কে বলল যে সেগুলো নেই? হ্যাঁ, বেদশ্রুতিকে মাঝপথে থামিয়ে দিয়ে বশিষ্ঠ চক্রবর্তী বললেন, কে বলেছে যে দেবরাজ ইন্দ্রের কোনো অংশ নেই? হ্যাঁ, আপনি জানেন না, তাই এ সমস্ত কথা বলছেন। অবাক হয়ে বেদশ্রুতিবাবু বলল, কোথায় আছে? পিছনের কোলবালিশ টেনে হেলান দিয়ে বসে বশিষ্ঠ চক্রবর্তী একটা সিগারেট ধরালেন। তারপর বললেন, আমার আদি বাড়ি ছিল বীরভূমের এক গুপ্ত গ্রামের খুব কাছাকাছি। সেখানেই রয়েছে এক গুহা, আর সেই গুহায় বাস করে সহস্রাক্ষ। তার কাছেই আছে এই ইন্দ্রয়ন মুদ্রার অসীম ভাণ্ডার। সহস্রাক্ষকে? সহস্রাক্ষকে চেনেন না? হ্যাঁ, দেবরাজ ইন্দ্র হিন্দু শাস্ত্র শুরুর দিকে যাকে পুজো করার বিধান দিয়েছিল বজ্র এবং বৃষ্টির দেবতা হিসেবে। ইন্দ্রদেব প্রভূত সম্পত্তির অধিকারী ছিলেন। স্বর্গের সবচেয়ে সুন্দরী অপ্সরা তার অধীনে ছিল। কিন্তু ধীরে ধীরে তার এই নারী আসক্তি ক্রমশ বাড়তেই থাকে। একদিন মহর্ষি গৌতম তার পত্নী অহল্যাকে রেখে নদীতে স্নান করতে গিয়েছিলেন। দেবরাজ ইন্দ্র অহল্যার রূপ ও সৌন্দর্যে এতই মুগ্ধ হয়ে যান যে মনে প্রাণে অহল্যার সঙ্গ অনুভব করতেন। যখন মহর্ষি গৌতম স্নানে যান,
তখন ইন্দ্রদেব মহর্ষি গৌতমের রূপ ধারণ করে গৃহে ফিরে আসেন এবং অহল্যার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই অহল্যা বুঝতে পারে যে সে আসলে তার স্বামী নয়। সে প্রশ্ন করলে বুঝতে পারে যিনি আসলে ইন্দ্রদেব। ইতিমধ্যে মহর্ষি গৌতম ফিরে সেই অবস্থা দেখে প্রচণ্ড রুষ্ট হন। তিনি অহল্যাকে পর পুরুষের সাথে লিপ্ত হতে দেখে তাকে শাপ দেন যে সে যেন পাথরের মূর্তি হয়ে যায়, যতদিন না ভগবান শ্রীবিষ্ণু তার শরীরে পা রাখছে। আর এই জন্যই রামায়ণে আমরা দেখি ভগবান শ্রীরাম যখন অহল্যার পাথরের মূর্তির ওপর পা রাখেন তখন সে আবার তার মনুষ্য রূপ পুনরায় ফিরে পায়। বুঝলে? আর অন্যদিকে দেবরাজ ইন্দ্রকে মহর্ষি গৌতম শাপ দেন। তার সমগ্র দেহ জুড়ে যেন ফুটে ওঠে হাজারো যোনি মুখ। দেবরাজ ইন্দ্রের এই রূপ দেবতাদের সহ্যের বাইরে চলে যায়। তারা সকলে মিলে প্রজাপতি ব্রহ্মার কাছে এই সমস্যার সমাধান চাইতে থাকেন। তিনি দেবরাজ ইন্দ্রকে মহাদেবের স্তব করতে বলেন। দেবরাজ ইন্দ্র তখন শুরু করলেন নটরাজ স্তব। মহাদেব এতে সন্তুষ্ট হন, কিন্তু তিনি গৌতমের শাপ ফিরিয়ে নিতে পারলেন না, বরং তার শরীরের সমস্ত যোনিমুখের পরিবর্তে করে দিলেন সহস্র অক্ষি, অর্থাৎ হাজারো চোখ। সেই থেকে দেবরাজ ইন্দ্রের সেই রূপের নাম হয় সহস্রাক্ষ। তিনি তার অধীনস্থ সমস্ত ধনসম্পদ একটা ছোট থলের মধ্যে ভরে চলে আসেন এই মর্তলোকে। বসবাস শুরু করলেন সেই গুপ্ত গ্রামের এক পরিত্যক্ত গুহার ভেতরে। কিন্তু তার নারী দেহের প্রতি টান আজও একই রয়েছে। আর তার সেই দুর্বলতাই আমাদের এই মুদ্রা লাভের একমাত্র উপায়। দয়া করে আমাকে এই মুদ্রা লাভের উপায় কি বলুন। সেটা কি এতই সহজ? আপনিও পারবেন না। একবার ঢুকে পড়লে আপনি আর বেরোতে পারবেন না। তাহলে আপনি বেরুলেন কি করে? আমি তো বয়সের ভারে আর পারি না। সেজন্যই বলছি, আমাকে বললে হয়তো আমি এরপর আবার চেষ্টা করতে পারি। ভদ্রলোক একটু হেসে বললেন, সৃষ্টির সময় থেকে পৃথিবীর সকল প্রাণীকে একটাই শব্দ ধাওয়া করে আসছে, জানেন? ষড়রিপু। তার মধ্যে অন্যতম দুই হলো লোভ এবং মোহ। আর এই লোভকে পরাজিত করতে পারেনি স্বয়ং দেবতাগণ। মানুষ তো তাদের কাছে নস্যি। লোভ যতদিন পৃথিবীতে আছে মানুষের অস্তিত্ব ততদিন তার দিকে ঝুঁকে ক্রমহ্রাসমান হতে থাকবে। আর মোহ যতদিন থাকবে মানুষ হবে দৃষ্টি সম্পন্ন অন্ধ। এই দুই হলো ষড়রিপুর সবচেয়ে প্রাচীন এবং ভয়ঙ্কর রিপু, যা আজও মানুষের মধ্যে বিরাজ করছে, যা বের করে আনে মানুষের ভেতরের নিকৃষ্টতম সংস্করণকে। বুঝলেন? লোককে কি কোনোভাবেই হারানো যায় না? নিশ্চয়ই।
নিশ্চয়ই যায়, কিন্তু বিনিময়ে কিছু না কিছু দিতে হয়। কি দিতে হয়? যখন আপনি যাবেন তখন নিজেই দেখতে পাবেন। কোথায় যাব? কোথায় আবার? তেন্ত্রাল। কিভাবে যেতে হয়? সব তো বলে দিচ্ছি, কিন্তু একটা বিষয় মাথায় রাখবেন, ঈশ্বরের সকল জিনিসের ওপর সাধারণ মানুষের দাবি করতে নেই, কখনোই করতে নেই। আমি না নিলে তো অন্য কেউ নেবেই একদিন না একদিন। আপনি আবার নাকি লোভকে পরাস্ত করবেন? ওই একটাই তো গুণ আছে আমার মধ্যে। চক্রবর্তীবাবু একগাল হেসে সামনে রাখা সেই লাল পুঁথির দিকে তাকিয়ে সেটার ওপর হাত বুলাতে বুলাতে বললেন, আমার মা এই পুঁথি আমাদের আদি বাড়িতেই ফেলে এসেছিল। প্রায় 20 বছর পরে আমি সেখানে গিয়ে সেই পুঁথি উদ্ধার করেছি। এরপর চক্রবর্তীবাবু সবিস্তারে সমস্ত কিছু বুঝিয়ে দিলেন বেদশ্রুতিবাবুকে। বেদশ্রুতিবাবু সব শুনে বলল, রিস্ক আছে, কিন্তু লাভ অনেক। বেরিয়ে আসার সময় চক্রবর্তীবাবু বললেন, শুনুন, আমার মুদ্রাগুলো বিক্রি করলে একটু খুশি হতাম। আপনি মুদ্রা পেলে আপনিও তো বিক্রি করবেন, তাই নগদ টাকার অভাব তো আর আপনার হবে না। তখন আমাকে একটা চিঠিতে খবর দেবেন, যদি পারেন তো। আপনার টেলিফোন নেই? না, ও জিনিস আমি ব্যবহার করি না। আমি চিঠিতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। সেদিন রাতে সে বাড়ি ফিরতেই শকুন্তলা প্রায় ধমকের সুরে বলল, এত রাতে বাড়ি ফেরার সময় হলো? বেদশ্রুতিবাবু ঘড়িতে সময় দেখল, রাত 8টা বেজে গেছে। আজ একটু দেরি হয়ে গেছে। খুব ক্লান্ত লাগছিল শরীরটা, কিন্তু মনটা বেশ ফুরফুরে ছিল। কিন্তু বাড়ি ঢুকতেই এই গলাটা শুনেই আবার তার মেজাজটা কড়াইয়ের ফুটন্ত তেলের মতো ফুটতে লাগলো। কোথায় মানুষ বাড়ি ফিরলে দুদণ্ড শান্তি পায়, আর তার কিনা উল্টোটা। শকুন্তলা বলতেই থাকলো, সারা দিন তো দোকানে বসে থাকো, আমি অফিসের কাজ সেরে এসে ঘরেরও কাজ সারবো। বিনে পয়সায় চাকরানি পেয়ে গেছো তো। বিয়ের আগে কত কথা, এখন সব উড়ে গেছে। বিয়ে হয়ে গেছে তো তাই। আমার মতো বউ পেয়েছো বলে না এ জন্মে বেঁচে গেলে। অন্য কেউ হলে বলতো রইল তোমার সংসার। রান্নাঘর থেকে এক নাগারে এই কর্কশ কণ্ঠটা শুনতে পাচ্ছিল বেদশ্রুতিবাবু। তবু সেখানে গিয়ে জিজ্ঞেস করল, কিছু খাবার করেছো নাকি না খেয়ে কাটাবো? বাড়িতে বাজারপাতি আছে যে রান্না করব? তোমার তো এসব দিকে ধ্যান থাকলে আমি কোন জন্মে বর্তে যেতাম। বেদশ্রুতি একবার বিরক্তি সূচক একটা ভঙ্গি করে বলল, কাল বেরোবো, 2 দিন পরে ফিরবো। কেন? কোথায় যাবে? সব উত্তর তোমাকে দিতে হবে নাকি? আমি এখন বেরোচ্ছি। এত রাতে আবার কোথায় যাচ্ছ? রাতে খাওয়ার মতো তো কিছু হয়নি। তোমার মুখ ঝামটা খেয়ে তো আমার আর পেট ভরবে না। এরপর আর উত্তরের অপেক্ষায় না থেকে সে সোজা বাইরে বেরিয়ে যায়। বাইরে থেকে রুটি আর ডিমের তরকারি কিনে এনে সেদিনের রাতটার মতো আহারাদির ব্যবস্থা করে নিল। পরের দিন সকালে ভোর ভোর রওনা দিল বেদশ্রুতিবাবু। হাতে একটা বড় কালো সুটকেস আর একটা লম্বা শাবল। সুটকেসে আছে ময়দা, মদ, জল, কিছু আতর, একটা ছুরি। সে কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, সেটা শকুন্তলা ঘুণাক্ষরেও টের পেল না। তার অত মাথা ব্যথাও নেই এইসব নিয়ে। ট্রেনে করে বীরভূম স্টেশনে পৌঁছে সে একটা টানা গাড়ি নিয়ে রওনা দিল তেন্ট্রালের উদ্দেশ্যে। টানা গাড়ি বলতে ওই ছোট একটা মিনি মারুতির মতো, ঘটঘট করে চলে। 5 জন বসতে পারবে সর্বসাকুল্যে। তেন্ট্রাল পৌঁছতেই সে দেখল সম্পূর্ণ জায়গাটা ফাঁকা মাঠের মতো, শুধু ধু ধু করছে। গাছপালা, ঘরবাড়ি কিচ্ছু নেই। কিছুটা মালভূমির মতো উঁচু পাহাড় রয়েছে।
হাতে সুটকেস নিয়ে সে সেদিকেই এগিয়ে চলল। সবুজ বনভূমির মতো অংশটা পেরিয়ে যায়নি সে। মালভূমির ওপরে উঠল, তখনই দূরে একটা বড় বন্ধ গুহা দেখতে পেল। সে দৌড়ে গেল সেই দিক বরাবর। আকাশটা মেঘলা হয়ে এসছে এখন, প্রায় বিকেল হয়ে গেছে। সেই সকালে সে খেয়ে বেরিয়েছিল, এতক্ষণ খাওয়া হয়নি। সুটকেসে কিছু শুকনো খাবার আছে। গুহার সামনে একটা পাথরের ওপর বসে কিছুটা খেয়ে নিল সে। খাওয়া শেষ হতেই ঝিরঝিরি বৃষ্টি শুরু হলো। ভাগ্যিস খেয়ে নিয়েছে সে, নয়তো খাওয়াটা মাটি হয়ে যেত। বৃষ্টির মধ্যে দেখতে দেখতে আশেপাশের অঞ্চল জল কাদায় ভরে গেল। সে তারই মধ্যে তার ধুতি ভালো করে কোমরে বেঁধে তার সাথে আনা বড় শাবল নিয়ে গুহার সামনের পাথরটা সরানোর চেষ্টা করল। জল কাদায় দীর্ঘদিন বন্ধ থাকায় জমাট হয়ে আটকে গেছে ওটা। কিছুক্ষণ ব্যর্থ চেষ্টা করার পরে সে বসে পড়ল। মনে মনে বলল, না, এভাবে হবে না, অন্য উপায় দেখতে হবে। এরপর সে পাথরের নিচ থেকে হাতটা দিয়ে যতটা সম্ভব মাটি সরিয়ে সেটাকে আলগা করার চেষ্টা করল। বৃষ্টির তেজ বাড়তে থাকলো ক্রমশ। একটু পরে যখন তার মনে হলো হাত দিয়ে যতটা সম্ভব সে মাটি সরিয়ে দিয়েছে, এরপর আবার শাবল দিয়ে চেষ্টা করতে থাকলো। মনে মনে নিজেকে জোর দিতে দিতে বলল, চলো বেদশ্রুতি, পাথর সরাতে পারলে জীবনের কোনো চিন্তা থাকবে না। এইটুকু কষ্ট তো এর জন্য করতে হবে। চলো, হবে হবে। শেষমেশ একটুখানি নড়ে উঠল পাথরটা। অবশেষে দীর্ঘ চেষ্টার পর পাথরটা গড়িয়ে সরে গেল একটা সাইডে, আর তার সাথে উন্মুক্ত হলো ভিতরের অনন্ত অন্ধকার। গুহার ভেতরে জিনিসপত্র নিয়ে ঢুকে আগে একটা লণ্ঠন জ্বালিয়ে নিল সে। ধীরে ধীরে লণ্ঠনের আলোয় গুহা আলোকিত হতে লাগল। গুহার গায়ে বিভিন্ন দেওয়াল চিত্র অঙ্কিত করে রাখা, যার অর্থ সে কিছুই বুঝতে পারছে না। হাঁটতে হাঁটতে অন্ধকারের মধ্যে সে হঠাৎ একটা জায়গায় ধাক্কা খেল। সাথে সাথে লণ্ঠন ঘুরিয়ে দেখল দেওয়ালের ওপর একটা খাঁজ কাটা আছে। তার মধ্যে একটা ছোট্ট চোখের ছবি রয়েছে। ধুলোয় ভর্তি হয়ে আছে সেটা। ধুলো হাত দিয়ে সরিয়ে দিয়ে দেখল চোখটা কীরকম অস্বাভাবিক লাগছে। কিন্তু এই সেই চিহ্ন যেটা তাকে বশিষ্ঠ চক্রবর্তী বলে দিয়েছিল। সে আবার শাবল দিয়ে এখানে খুঁড়তে লাগলো। এই খনন কার্য চলল প্রায় মাঝরাত অবধি। অবশেষে গুহার গায়ে একটা ছোট সুড়ঙ্গ মতো তৈরি হয়ে সে অন্য প্রান্তে একটা কক্ষের মতো স্থানে অবতরণ করল। সেখানে রয়েছে একটা দরজা। সেই দরজার গায়ে অঙ্কিত রয়েছে দেবরাজ ইন্দ্রের নিত্যরত সহস্রাক্ষ রূপের ছবি। দীর্ঘ পরিশ্রমের ফল এই দরজা। আর কোনো বাধা নেই। সে দরজায় জড়িয়ে পড়ে পাগলের মতো হাসতে লাগল। বাইরে তখন তমসা ভরা রাত। রাতের আধারে তার হাসির আওয়াজ বাতাসে প্রতিধ্বনিত হচ্ছে বারবার। পরের দিন সকালে সে রওনা দিল বাড়ির উদ্দেশ্যে। তার কাজ সম্পন্ন হয়েছে। মনটা বেশ খুশি। যাওয়ার পথে পকেটে দেখে নিল উঁকি মারছে সেই ৭-৭টা চকচকে ইন্দ্রয়ন মুদ্রা। একটা চওড়া হাসি খেলে গেল বেদশ্রুতি বাবুর মুখে। বাড়ি ফেরার আগে সেই মুদ্রাগুলো থেকে একটা বিক্রি করল বাইরের শহরের একটি কিউরিও শপে। বিনিময়ে পেল নগদ ৭৫,০০০ টাকা। সেই টাকা দিয়ে বাড়ি যাওয়ার সময় সোনার দোকান থেকে স্ত্রীর জন্য একটা ভালো সোনার হার কিনে নিয়ে গেল। বাড়ি ফিরে সে স্ত্রীকে এটা উপহার দিতেই শকুন্তলা বেজায় খুশি। মেয়ে মানুষ সোনার গয়না পেলেই খুব খুশি হয়। যতদিন যেতে লাগলো ততই বেদশ্রুতি বাবুর ঘন ঘন যাওয়া বাড়তে থাকলো তেন্ত্রলের দিকে। পয়সা আসতে লাগলো জলের দরে। স্ত্রীর জন্য ভারী ভারী গয়না আসতে থাকে। ছোট্ট কিউরিও শপটা ভেঙে বড় একটা দোকান হলো। নতুন কর্মচারী যুক্ত হলো।
বেদশ্রুতি বাবুর নিজের ঘর নতুন করে বানাতে থাকলো। বাইরের দেওয়ালে রং করাবে, সেখানে ছোট্ট একটা চিঠির বাক্স ছিল। সেগুলোতে যত পুরনো চিঠি ছিল সব সরিয়ে নতুন করে একটা বাক্সের অর্ডার দিল। বাড়িতে সব নতুন করে শুরু হলো। আশেপাশের লোকজন যখন হঠাৎ এই প্রতিপত্তির কারণ জিজ্ঞেস করতে থাকলো, তখন সে বলল, চেষ্টা করে যান, একদিন আপনারাও পারবেন। বলেই একটা তাচ্ছিল্যের হাসি হেসে সেখান থেকে বেরিয়ে আসত। সে জানত যে যতই চেষ্টা করুক এই রকম অল্প সময় কখনো কোনো প্রতিপত্তি সে পাবে না। এমত অবস্থায় একদিন রাতে নিজের ঘরের বিছানায় তার স্ত্রী শকুন্তলাকে নিয়ে গল্প করছিল সে। সমগ্র ঘরে মোমবাতির আলোয় একটা দারুণ পরিবেশের সৃষ্টি হয়েছে। তার এক হাতে সুরার পাত্র ধরা। শকুন্তলা তাকে আদর করে জিজ্ঞেস করল, হ্যাঁ গো, তুমি এত কিছু কি করে পেলে? আমি যখনই কিছু জিজ্ঞেস করি তুমি এড়িয়ে যাও, বলো না। থাক না, আমার অর্থ উপার্জনের উৎপত্তি না হয় নাই বা জানলে। শাস্ত্রে আছে স্ত্রীর কাছে কিচ্ছু লুকোতে নেই। তাই তুমি শাস্ত্র পড়েছো? এই বলে সে হাসতে লাগলো। শকুন্তলা আবার অভিমানের সুরে বলল, ধুর, বলো না, আমি তো বাইরের কাউকে বলছি না। বেদশ্রুতিবাবু কিছুটা যেন ভেবে নিল। তাকে দেখে শকুন্তলা আবার বলল, থাক, নিজের স্ত্রীকে বলতে এতই যখন সংশয়, তাহলে আর বলো না। আচ্ছা শোনো তাহলে, কোথা থেকে আমি এত অর্থ পাই, তবে বাইরের কেউ যেন না জানে। শকুন্তলা তার হাতের ওপর হাত রেখে বলল, আমি কথা দিলাম, কেউ জানবে না, বলো। এরপর বেদশ্রুতিবাবু তার স্ত্রীর হাতে একটা ইন্দ্রায়ণ মুদ্রা দিয়ে বলল, এটা ভালো করে একবার দেখে নাও, তারপর আমি বলা শুরু করব। শকুন্তলা মুদ্রাটা এদিক ওদিক ভালো করে দেখে নিয়ে বলল, এটা কিসের টাকা গো? এরপর বেদশ্রুতিবাবু শুরু থেকেই সবটা তাকে খুলে বলল। শকুন্তলা প্রথমে বিশ্বাস করতে চায়নি, কিন্তু পরে যখন মুদ্রার সাথে সব কিছুর বিবরণ মিলিয়ে সে বোঝালো, তখন তার হুঁশ রইল না। তার স্ত্রী সব কিছু শুনে বিছানা থেকে নেমে পায়চারি করতে থাকলো। কিছুক্ষণ পরে উৎসুক হয়ে বলল, পরের বারে তোমার সাথে আমিও যাব। বেদশ্রুতিবাবু চমকে উঠে বলল, কি পাগল নাকি? সব শুনেও তুমি যাবে? তুমি জানো কি বিপদ ওখানে? হ্যাঁ, না যাওয়ার কি আছে? রহস্যময় জায়গায় শুধু তুমিই যাবে? আমার কি ইচ্ছে করে না? তুমি আগে বললে আমি তো আরো আগেই যেতাম। বেদশ্রুতিবাবু কিছুক্ষণ শকুন্তলার দিকে তাকিয়ে থেকে এরপর একটা অদ্ভুত হাসি হেসে বলল, ভালোই হবে, তুমি গেলে দুজন মিলে বেশি মুদ্রা অর্জন করা সম্ভব হবে। শকুন্তলা খুশিতে তার ওপর ঝাঁপিয়ে পড়ে বলল, এই তো আমার স্বামীর বুদ্ধি খুলেছে তাহলে। আচ্ছা, তাহলে আবার কবে যাচ্ছি আমরা? শুভস্য শীঘ্র, কালকেই চলো। সত্যি? এই বলে আহ্লাদে আতখানা হয়ে শকুন্তলা মুখ গুঁজল তার স্বামীর বুকের ভেতর। বেদশ্রুতি হাসতে হাসতে তার স্ত্রীকে জড়িয়ে ধরল। পরের দিন সকালেই তারা রওনা দিল তেন্ট্রালের উদ্দেশ্যে। বীরভূম থেকে হাতগাড়ি, তারপর পায়ে হেঁটে দুজনেই পৌঁছল সেই গুহার সামনে। এরপর বেদশ্রুতিবাবু একটা লণ্ঠন জ্বালিয়ে সুড়ঙ্গ পথ দিয়ে ঢুকে সেই দরজার সামনে এলো। এরপর শকুন্তলাকে সাবধানে নিচে নামিয়ে আনল। শকুন্তলা দরজায় সেই নিত্যরত সহস্রাক্ষর ছবির দিকে তাকিয়ে প্রশ্ন করল, এই কি সেই দরজা নাকি? এবার হাত লাগাও আমার সাথে। দুজনে মিলে বাইরে বসে ময়দা আর জলের মিশ্রণ করে দুটো মণ্ড বানালো। এই দুটো মণ্ড নারী দেহের রূপ নিয়েছে। এরপর একটা ছোট পাত্রে মদ ঢেলে দুটো মণ্ড ভালো করে ভিজিয়ে দিল। এরপর অল্প আতর ছড়িয়ে দিল সেই দুটো মণ্ডের ওপরে। এবারে শেষ কাজ, সেটা ভেতরে গিয়ে করতে হবে। দরজার হাতল ঘুরিয়ে ভেতরে প্রবেশ করল দুজন। সম্পূর্ণ ঘরটা একটা লাল রঙের আবরণে আচ্ছাদিত।
একটা অদ্ভুত চ্যাটচ্যাটে আঠালো পদার্থ সারা ঘরে ভর্তি। সেই পদার্থ শকুন্তলার সারা শরীরে লাগতে থাকলো। সে ঘেন্নায় নাক সিটকিয়ে উঠল। এরপর তারা সামনে দেখল মেঝের ওপর ঢাকনা মতো ঢাকা দেওয়া। বেদশ্রুতি বাবু ঢাকনা সরাতেই শকুন্তলা দেখল একটা লম্বা সিঁড়ি নিচে নেমে গেছে। সে জিজ্ঞেস করল, এটা কি? পাতাল ঘর। ভয় লাগছে? এখনো তো কিছুই হয়নি, এসো। শকুন্তলা একবার ভাবল সেদিকে গিয়ে কাজ নেই, কিন্তু সম্পদের লোভ এতই দুর্ভেদ্য যে সেটার প্রাচীর সে ভেদ করতে পারল না। লোভ তাকে টেনে নিয়ে চলল পাতাল ঘরের দিকে। সে নামবার উপক্রম করলেই বেদশ্রুতি বলল, দাঁড়াও, যে বাকি ময়দার মণ্ডটা ছিল সেটা দাও। শকুন্তলা থলি থেকে সেটা বের করে দিতেই সেটা লম্বা করে সে ঢাকনার চারিপাশে একটা গণ্ডি করে দিল। এরপর ছুরি বের করে ছোট আঙুল অল্প কেটে এক ফোঁটা রক্ত সেই ময়দার প্রলেপে গণ্ডির ওপর লাগিয়ে দিল। শকুন্তলা জিজ্ঞেস করল, এটা কি করলে? বেদশ্রুতি বাবু একটা তাচ্ছিল্যের হাসি হেসে বলল, এটা লক্ষণ রেখা। সহস্রাক্ষ এটা অতিক্রম করতে পারবে না। তার নারী দেহের প্রতি আসক্তি আছে, আবার সাপও আছে, তাই এই গণ্ডির বাইরে সে বেরোতে পারবে না। চলো নামা যাক। এরপর লণ্ঠনটা বেদশ্রুতি বাবু নিজের কোমরে বেঁধে নিয়ে দুজন ধীরে ধীরে নিচের ঘরে নামল। নীলচে হয়ে আছে সম্পূর্ণ ঘরটা, যেন মনে হচ্ছে নীল রক্তে ভর্তি সম্পূর্ণ ঘর। এরপর বেদশ্রুতি বাবু দুটো আলাদা আলাদা ময়দার গণ্ডি আবার করে দিল। একটায় শকুন্তলাকে দাঁড়াতে বলল, আর একটায় নিজে দাঁড়ালো। তারপর স্ত্রীর উদ্দেশ্যে বলল, তোমার হাতে যে মণ্ডটা রয়েছে তাতে নিজের আঙুল কেটে এক ফোঁটা রক্ত দেবে। শুনে না, ওটাই হলো ওই মণ্ডের প্রাণ প্রতিষ্ঠা। ওই রক্তের গন্ধেই আসবে সহস্রাক্ষ। যখনই ও আসবে ওটা ছুঁড়ে দেবে বাইরে। তারপরও যখন সেটার উপর ঝাঁপিয়ে পড়বে, তুমি ওর পুটলি থেকে কয়েকটা মুদ্রা তুলে ওপরে দৌড়াবে। বুঝেছ? তার স্ত্রী হাসি মুখে বুঝিয়ে দিল সে বুঝতে পেরেছে। এরপর নিজের কোড়ে আঙুলের ছোট্ট একটা অংশ কেটে সেই মণ্ডর ওপর ফেলল শকুন্তলা। এবার অপেক্ষা। একটা নোংরা পচা গন্ধ নাকে আসতে থাকলো তাদের। এরপরে সে দেখল সামনের নীলচে দেওয়াল থেকে দুটো হাত আর দুটো পা বেরিয়ে আসছে, ঠিক যেমন ডিম ফুটে কোনো বাচ্চা বেরোয়, ঠিক সেই রকম। চটচটে আঠালো পদার্থ সারা শরীরে লেগে আছে তার। ধীরে ধীরে সম্পূর্ণ দেহটা বেরিয়ে এলো তার, সম্পূর্ণ নগ্ন এবং সারা শরীর নীলচে রঙের, আর তাতে অসংখ্য চোখ যেন ঠিকরে বেরিয়ে আসছে। দেহ থেকে পচা চামড়া আর অদ্ভুত এক রস ঝরে পড়ছে। সবচেয়ে ভয়ানক, তার বের করে রাখা লম্বা জিভে উঁকি দিচ্ছে একটা চোখ। শকুন্তলা বেমালুম ভুলে গেল তাকে কি করতে হবে। বেদশ্রুতি দেখল সহস্রাক্ষ অদ্ভুত একটা গোঙানি করতে করতে শকুন্তলার দিকে এগোচ্ছে। সে চিৎকার করে বলল, শকুন্তলা, ওটা ফেলো। হুঁশ ফিরতেই শকুন্তলা সেই মণ্ড দূরে ফেলে দিল। সহস্রাক্ষ ছুটল সেই মণ্ডের দিকে। তারপর গন্ধ শুনতে লাগলো। ইতিমধ্যে কথা মতো শকুন্তলা নিজের গণ্ডি ছেড়ে তার পিছনে এসে দাঁড়িয়েছে। কিন্তু হঠাৎ বেদশ্রুতিকে অবাক করে দিয়ে সহস্রাক্ষ সেই ময়দার পরিবর্তে ক্ষুরোধার দাঁত বের করে ঝাঁপিয়ে পড়ে শকুন্তলার উদ্দেশ্যে। আতঙ্কে চিৎকার করে ওঠে শকুন্তলা। মাটিতে ফেলে চড়াও হয় সহস্রাক্ষ। বেদশ্রুতি দেখল সহস্রাক্ষ তার স্ত্রীকে ছিঁড়ে খাচ্ছে। বেদশ্রুতি মুহূর্তের মধ্যে সহস্রাক্ষর পেছনে পোটলা থেকে একসাথে 10টা মুদ্রা বের করে টেনে দ্রুত ওপরে উঠতে লাগলো। সিঁড়ির একদম ওপরে উঠে তার মণ্ডটায় এক ফোঁটা রক্ত ফেলে দিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিল। সহস্রাক্ষ সাথে সাথে শকুন্তলাকে ছেড়ে সেই দিকে হামলে পড়ল। বেদশ্রুতি চোখের জল ফেলতে ফেলতে সেই ঢাকনা বন্ধ করে দিল। তার নিজের স্ত্রী সহস্রাক্ষর হাতে বলি হলো। সে যখন গুহার বাইরে বেরিয়ে এসে মনের দুঃখে সব কিছু গোছাচ্ছে, তখনই হঠাৎ
একটা গোঙানি শুনতে পেল সে। বেদশ্রুতি ভয় দেখল সেই সুড়ঙ্গ পথ দিয়ে একটা হাত বেরিয়ে আসছে। সে কি সহস্রাক্ষ বেরোলো কি করে? সে তো লক্ষণ রেখার বাইরে বেরোতে পারবে না। তাহলে বেরোলো কি করে? কিছুক্ষণ নিজেকে সতর্ক করে রাখে বেদশ্রুতি। তারপর বুঝতে পারে যে সেটা সহস্রাক্ষ নয়, তার স্ত্রী শকুন্তলা। সহস্রাক্ষ তাকে ছোঁয়ায় সেও একরকম হয়ে গেছে। সুড়ঙ্গ থেকে সে হাত বের করে রয়েছে, বাকি শরীর সুড়ঙ্গের ভেতর। তার হাতে ধরা একটা পুটলি, সহস্রাক্ষের ইন্দ্রিয়ন মুদ্রার পুটলি। সেটা সে নিয়ে এসছে, কিন্তু শকুন্তলার চেহারা দেখে বেদশ্রুতি কান্নায় ভেঙে পড়ল। তার সমগ্র শরীরটা নীলচে হয়ে আছে, জায়গায় জায়গায় চামড়া পচে ঝুলে পড়েছে, চোখের মণি বেরিয়ে এসেছে, আর সারা দেহে ফুটে উঠেছে অসংখ্য চোখ। শকুন্তলা তার দিকে হাসছে আর গোঙাচ্ছে। সে তাকে সেই পোটলা নিতে বলছে। বেদশ্রুতি বাবুর মনে তখন বশিষ্ঠ চক্রবর্তীর একটাই কথা কানে বাজছে, কথাটা যেন মনে রাখবেন, লোভকে অবশ্যই পরাস্ত করা যায়, কিন্তু বিনিময়ে তাকে কিছু দিতে হয়, অবশ্যই দিতে হয়, নিজের প্রিয় কিছু। বেদশ্রুতি বাবু নিজের কোমরে বাঁধা লণ্ঠন ছুড়ে দিল সুড়ঙ্গের ভেতরে। আগুন ধরে যায় সম্পূর্ণ সুড়ঙ্গে। সঙ্গে সঙ্গে তার স্ত্রী তার হাতের পোটলা দূরে গুহার বাইরে ফেলে দিল। আগুনে দগ্ধ হতে থাকে তার স্ত্রী। অস্বাভাবিক চিৎকার করতে থাকে শকুন্তলা, আর এক হাত বাড়িয়ে দেয় সে। শেষবারের জন্য বেদশ্রুতি বাবুর হাতটা সে ধরতে চায়। কান্নায় ফেটে পড়ল বেদশ্রুতি বাবু। সেখানেই বসে বসে ডুকরে কাঁদতে থাকে সে। কিছুক্ষণ পরে সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে আসার আগেই বাইরে বেরিয়ে আসে বেদশ্রুতি বাবু। গুহার বাইরে আসলে সেই পোটলা থেকে একটা ইন্দ্রয়ন মুদ্রা নিয়ে বাকি পোটলা সেই গুহার ভেতরে ছুঁড়ে ফেলে দেয় সে। বাইরে এসে আবার এক সাইডে সরিয়ে রাখা সেই বড় পাথরটা ঠেলতে ঠেলতে গুহার মুখটা বন্ধ করে দেয় আগের মতন, আর চিরজীবনের জন্য বিদায় জানায় তেন্ট্রালকে। এরপর আর কখনো বেদশ্রুতিবাবু তেন্ট্রালে যাননি। বাড়ি ফিরে এসে সাথে সাথে সমস্ত কাজ বন্ধ করে দেয় সে। শ্রমিকদের পাওনা গণ্ডা মিটিয়ে তাদের বিদায় করে সে। শেষবারের মতো তেন্ট্রাল থেকে নিয়ে আসা একটা ইন্দ্রয়নকে সে সযত্নে সাজিয়ে রাখে নিজের ঘরের আলমারির মধ্যে। তার স্ত্রীর এটা শেষ স্মৃতি, সেটা সে বিক্রি করতে পারবে না। বাকি জীবনটা সে এক প্রকার একলাই কাটিয়ে দেবে। শকুন্তলার কোম্পানিতে খবর দেওয়া হয় যে অ্যাক্সিডেন্টে শকুন্তলার মৃত্যু হয়েছে। এর কিছুদিন পরে বেদশ্রুতি বাবুর নতুন দেওয়ালের নতুন চিঠির বক্সে একটা নতুন চিঠি এলো। সে চিঠি এনে খুলে পড়ল। ওতে লেখা আছে, নমস্কার শ্রীযুক্ত বেদশ্রুতি দে, আপনার স্ত্রীর অকাল মৃত্যুর খবর শুনে আমরা গভীরভাবে মর্মাহত। এমতো অবস্থায় ইন্ডিয়ান লেদার ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট অর্গানাইজেশনের সমস্ত সদস্যের সুপারিশে আমরা আপনাকে আপনার স্ত্রীর পদে নিযুক্ত করলাম। আপনার স্ত্রীর গত বছরের স্টেক আর সম্পূর্ণ লাভের শেয়ার আপনাকে অগ্রিম পাঠানো হবে। পরের মাসের 1 তারিখ থেকে আমরা আপনাকে অ্যাকসেপ্ট করছি। আপনি চাইলে একবার তার আগে আমাদের অফিসে এসে ঘুরে যেতে পারেন। সকলের সাথে পরিচয় হয়ে গেলে কাজ করতেও সুবিধে হবে। আশা করি আমাদের সাথে কাজ করে আপনার ভালো লাগবে। অগ্রিম ধন্যবাদ। চিঠিটা ভাঁজ করে সে ড্রয়ারে রাখতে যাবে, এমন সময় দেখল সেখানে আগের পুরনো বক্সের চিঠিগুলো রাখা। তখন জীবন এত বিলাসময় ছিল যে কে কোন চিঠি লিখল সেটা রোজ দেখার সময় হবে না। কিন্তু হলুদ রঙের একটা চিঠি বিশেষভাবে আলাদা করে নজরে পড়ল তার। চিঠিটা এসছিল বশিষ্ঠ চক্রবর্তীর থেকে। সে কি ভদ্রলোক আবার কি লিখেছেন?
তিনি আবার পড়া শুরু করলেন। নমস্কার বেদশ্রুতি বাবু, গত সাক্ষাতে একটা কথা আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম। তেন্ত্রালের গুহায় কোনো জীবিত নারীর প্রবেশ নিষিদ্ধ। সহস্রাক্ষ সেক্ষেত্রে রক্তের গন্ধে আসল নারীকেই আক্রমণ করবে। সেক্ষেত্রে উপস্থিত পুরুষের সেখান থেকে কিন্তু বেঁচে ফেরত আসাটা মুশকিল। একটু সাবধানে কাজ করবেন, বুঝলেন? আর যা যা বললাম কথাগুলো যেন মাথায় থাকে। ইতে বশিষ্ঠ চক্রবর্তী। বেদশ্রুতি বাবু সেই চিঠিটা কুটি কুটি করে ছিঁড়ে ফেলল। এরপর একটা বড় সাইজের সিগারেট ধরিয়ে একরাশ ধোঁয়া ছাড়ল। সত্যি কি সে জানতো না সেই জায়গায় স্ত্রীলোক নিষিদ্ধ? যখন সে প্রথমবার বশিষ্ঠ চক্রবর্তীর বাড়ি গিয়েছিল তখন চক্রবর্তী মশাই চশমা আনতে ভুলে গিয়েছিলেন। ঠিক সেই সময় সামনের পুঁথি নেড়ে চেড়ে দেখছিল সে। সেই পুঁথি ছিল তেন্ট্রালের পুঁথি। সেখানে চোখে পড়েছিল তার একটা কথা, তেন্ত্রালে জীবিত নারী নিষিদ্ধ। একটা পৈশাচিক হাসি খেলে গেল তার মুখে। সেই সারাদিনের খিটখিট ঝগড়া থেকে মুক্তি। ভগবান মারলে তো আর খুনের শাস্তি হয় না। উপরি পাওনা হিসাবে কোম্পানির মালিক থেকে শুরু করে তার লভ্যাংশ সব কিছুর ভাগিদার এখন বেদশ্রুতি নিজে। তার হাসির শব্দ গম গম করতে থাকলো সারা বাড়ি জুড়ে। সে পাগলের মতো হাসছে আর সিগারেটের ধোঁয়া ছাড়ছে। একলা ঘরে গম গম করে প্রতিধ্বনিত হতে লাগলো তার হাসির আওয়াজ। তাহলে কেমন লাগলো আমাদের আজকের নিবেদন? অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর যদি আজকের গল্প আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনার নিকটবর্তী আত্মীয়, পরিবার, পরিজন এবং বন্ধুবান্ধবদের মধ্যে আমাদের গল্পটিকে শেয়ার করে দেবেন। আর অবশ্যই লাইক এবং কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না গল্পটি আপনাদের কেমন লেগেছে। আজকের গল্পে বেদশ্রুতির চরিত্রে রূপঙ্কর, শকুন্তলার চরিত্রে অর্পিতা, বৃদ্ধ বশিষ্ঠের চরিত্রে আমি রমাকান্ত, কিশোর বশিষ্ঠের চরিত্রে কৌশিক, শ্যামলালের চরিত্রে উদ্দীপন, কৃপালিনী দেবীর চরিত্রে মধুরা, শকুন্তলার বশের চরিত্রে সৌভিক যথাক্রমে ভয়েস ওভার করেছে। আমাদের আজকের গল্পের শব্দগ্রহণ এবং শব্দ সংযোজনে রয়েছে সুদেশনা। আজকের গল্পের আবহ পরিকল্পনা, ব্যাকগ্রাউন্ড স্কোরিংয়ে রয়েছি আমি রমাকান্ত। আজকের গল্পের প্রচ্ছদ নির্মাণে রয়েছে পিক্সেলেট গ্রুপ থেকে সৌভিক। তাহলে আজকের মতো এই পর্যন্ত। খুব শীঘ্রই ফিরছি আরও একটি নতুন গল্প নিয়ে। ততদিনের জন্য অবশ্যই কিন্তু আমাদের গল্প শুনতে থাকবেন। ধন্যবাদ, শুভরাত্রি, দেখা হচ্ছে খুব শীঘ্রই।